ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে, জানালার পর্দা এলোমেলো ভাবে উঠছে, আর রাতের নিস্তবতা এমন গভীর যে মনে হয় এই পৃথিবীতে এখন নিঃশ্বাস নিতে কেবল সময়। সবাই গভীর ঘুমে মগ্ন, পুরো খানবাড়ি নিশ্চুপ, কেবল ঘড়ির টিকটিক শব্দটুকু যেন বাতাস ছেদ করে বেজে চলেছে। কিন্তু সবার চোখে ঘুম থাকলেও রৌদ্র চোখে নেই। সে রুমের সোফায় বসে আছে, এক পা আরেক পায়ের উপর তুলে নিস্তব্ধ ঘড়ির টিকটিক শব্দ শুনছে মনোযোগ দিয়ে। মনে হচ্ছে কোনো কিছুর অপেক্ষায় আছে সে। তার দৃষ্টি স্থির, ঠোঁটে এক অদ্ভুত শান্ত হাসি, যেন জানে এখন যা ঘটবে তা সব কিছু বদলে দেবে। এদিকে তুরা তার রুমে, হাতে রৌদ্র দেওয়া গিফটের বক্স। কৌতূহলে ভরা দৃষ্টিতে ধীরে ধীরে বক্সটা খুলল, আর মুহূর্তেই চোখ কপালে উঠে গেল। ভিতরে রাখা আছে এক জোড়া অসাধারণ ডায়মন্ডের বালা, যা ঘরের আলোর ঝিলিক দিচ্ছে একদম মুক্তোর মতো। তুরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। বালাগুলোর সংখ্যম নকশা, প্রতিটি কোণে আলোর খেলা, সব কিছু এত নিখুঁত, এত মারাত্মকভাবে সুন্দর যে তুরা কথা বলার ভাষাই হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই বালার দিকে, যেন ওর চোখের দৃষ্টি আর ওখান থেকে সরানো সম্ভব নয়। তুরা কাঁপা কাঁপা হাতে বক্সের ভেতর থেকে সেই বালা দুটি বের করলো, হাতের তালুতে রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একে একে কবজিতে পড়তে লাগলো। বালা দুটো হাতে পড়তেই ঘরের আলো যেন আলো উজ্জ্বল হয়ে উঠল, যেন সেই ডায়মন্ডের ঝিলিক ছুঁয়ে দিচ্ছে তুরার মুখের হাসিকে। নিজের প্রতিচ্ছবি আয়নার দেখে তুরা নিঃশব্দে হেসে উঠল। ও কখনো ভাবেনি রৌদ্র তাকে এমন দামি উপহার দেবে। মনের ভেতর খুশির ঢেউ একটা পর একটা আছড়ে পড়ছে। সে যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু ঠিক সেই খুশির মাঝে তুরার চোখ আবার পড়ে গেল বাক্সের ভেতরে। ভেতরে একটা জিনিস আছে, একটা রুমাল, সাদা রঙের, কিনারায় সোনালি নকশা করা। তুরা অবাক হয়ে চোখে রুমালটার হাতে নিল। নরম কাপড়ের ভাঁজ খুলতেই তাতে সংখ্যম অক্ষরে কিছু লেখা চোখে পড়ল। লেখাটা পড়তেই তুরা চোখ কপালে উঠে গেল। পছন্দ হয়েছে মাই ভবিষ্যৎ রানী, এই সব কিছু তোর জন্য, ভবিষ্যতের থেকেও ভালো দেব আমার ভিতরে আগুন জ্বালানো চম্বক পাখি। লেখাটা পড়ে তুরার মনে কেমন জানি একটু খটকা লাগলো। বেশ কিছুদিন ধরে দেখছে রৌদ্র তার সাথে অস্বাভাবিক আচরণ করছে, যেগুলো আগে কখনো দেখেনি। তুরা রৌদ্র সেই আচরণগুলো মজার ছলেই নিত, কারণ রৌদ্র চরিত্র পরিবারের কাছে গোপনে হলেও তুরা জানে রৌদ্র কেমন। রৌদ্র যে প্ল্যান বয় তা তুরার অজানা না, শুধু কখনো প্রকাশ করেনি। পরিবারের একজন সদস্য অর্থাৎ ভাইয়া বলে। তুরা ভাবত রৌদ্র মেয়েদের সাথে নাটক করতে করতে এখন সেই নাটকগুলো তার সাথেও করছে, হয়তো শুধু মজা করে দুষ্টুমি। কিন্তু যতই সময় যাচ্ছে ততই রৌদ্রর আচরণ আরও অস্বাভাবিক হয়ে উঠছে। মনে মনে এইসব ভেবে তুরার মনটা হঠাৎ উল্টে গেল। নিজেকে নিজে ধমকের স্বরে বলল, আমি এসব কী ভাবছি? ভাইয়া হয়তো প্লে বয় হতে পারে, তাই বলে সে আমার সাথে সেরকম কিছু করবে? আমি তো ভাইয়ার বোন, তার পরিবারের একজন সদস্য, আমাকে কেন ওই চোখে দেখবে? তুরা, তুইও না মাথা ঠিক কর। কালকে তুই শিহাবের বউ হতে যাচ্ছিস, আর তুই ভাবছিস অন্য বেটাকে নিয়ে। তবা তবা তবা। তুরা নিজেকেই নিজেই বকে বকে শান্ত হলো। বোকা তুরা, বকে ভেতর যা ভাবছে সেটা পুরোপুরি বুঝলো না। মনে হলো সেই অবুঝের মতো রয়ে গেছে। তারপর ধীরে ধীরে রুমালটার চারপাশ ঘুরিয়ে দেখতে লাগলো। চোখ শুধু রুমালের দিকে। অনেক সুন্দর রুমালটা, যা তুরার খুব পছন্দ হয়েছে। মনে মনে বলল, রৌদ্র ভাইয়ার সত্যি পছন্দ আছে বলতে হবে। হঠাৎ তুরার মনে পড়ে গেল রৌদ্র সাদে বলেছিল রুমালটার ঘ্রাণ নিবি, দেখবি পাগল হয়ে যাবি। রৌদ্রর কথা মনে পড়তেই তুরা আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে রুমালটা নাকের কাছে নিয়ে বড় একটা নিঃশ্বাস নিল। ঘ্রাণ নেওয়ার সাথে সাথে বুঝতে পারল সত্যি অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ, যা তার কাছে একদম প্রিয় হয়ে গেল। তুরা আরেকবার ঘ্রাণ নিল,
এবার আরও মনোযোগ দিয়ে। যতই তুরা ঘ্রাণ নিচ্ছে ততই তার ইচ্ছে আরও বেড়ে যাচ্ছে, আরও নিতে, আরও অনুভব করতে। অনেকক্ষণ এমন করার পর তুরার মাথা হঠাৎ কেমন জানি চক্কর খেতে লাগলো। শরীরে সব কিছু কেমন জানি মাতাল লাগছে, মনে হচ্ছে পুরোটা পাগল পাগল, একদম নেশার মতো অনুভূতি ভর করছে প্রতিটি কোণে। সব কিছু কেমন জানি দুইটা দুইটা করে দেখছে তুরা। হাতে থাকা রুমালের দিকে তাকিয়ে দেখে দুইটা রুমাল। চোখ বড় বড় করে তাকিয়ে হাহি করে হাসতে হাসতে বলল, হিহি হাহা, জাদু জাদু। কিছুক্ষণ আগে তো এখানে একটা রুমাল ছিল, আর এখন দুইটা কোথা থেকে আসলো? হ হ, জাদু নিশ্চয়ই, রুমালটা জাদু জানে। তুরা মুহূর্তেই পাগলের মতো আচরণ শুরু করলো। দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে যেতে নেয়, সাথে সাথে টেবিলে ধরে ফেলে নিজেকে সামলানো। তারপর পাগলের মতো হেসে হেসে বলল, হা হা হা, রৌদ্র ভাইয়া আমাকে কি দিল রে? ঘ্রাণ নেওয়ার সাথে সাথে তো আমার কেমন জানি পাগল পাগল লাগছে, মাথা ঘোরাচ্ছে, নাচতে ইচ্ছে করছে। হা হা হো হো লে লে হা হা হা। তোরা আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে, হো হো করে হাসতে হাসতে চুলগুলো মাথার চারপাশে ঘোরাতে ঘোরাতে বলল, লে পাগলু, ডান্স ডান্স ডান্স। তোরা যেন কোনো নেশায় জগতে প্রবেশ করেছে, নিজের হুঁশ হারিয়ে পাগলের মতো নাচতে লাগলো। হঠাৎ নাচতে নাচতে আয়নাতে দেখলো রৌদ্র দাঁড়িয়ে আছে পিছনে। তোরা এটাকেও জাদুর মতো মনে করলো। রৌদ্রর দিকে ঘুরে তোরা এগিয়ে গেল, চারপাশ ঘুরতে ঘুরতে বলল, এই হয়ে রৌদ্র ভাইয়া আমাকে কি দিল রে? প্রথমে রৌদ্র জিনিসের পাওয়ারা, তারপর সে পাওয়ারে রৌদ্র ভাইয়াকেও আমার রুমে নিয়ে এসে পড়ল। হা হা হা, কি মজা। রৌদ্র তুরার পাগলামি দেখে বাঁকা হাসলো। তার মানে তার পরিকল্পনা কাজ করেছে। রৌদ্রর ভাবনার মাঝেই তোরা এগিয়ে এসে রৌদ্রের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা জাদু ভাই, আমার এমন কেন লাগছে? রৌদ্র ফিসফিস করে বলল, কেমন লাগছে? তোরা উদ্দীপনায় চলচল চোখে উত্তর দিল, কেমন জানি পাগল পাগল লাগছে নিজেকে, মাথা ঘোরাচ্ছে, নাচতে ইচ্ছে করছে। ইচ্ছে মতো আমার সাথে নাচেন প্লিজ, আমার খুব নাচতে ইচ্ছে করছে। কথাটা বলেই তোরা রৌদ্রর দুই হাত ধরে রৌদ্রকে নিয়ে নাচতে লাগলো। রৌদ্র কম্প্রেশনে তার সাথে তাল মিলিয়ে দিল। দুজনেই এখন যেন এক ধরনের ব্যাঙের রূপে পরিণত হয়েছে। উচ্চ লাফ, একসাথে ছন্দদোল নাচের মাঝে রৌদ্র ঘড়ির দিকে তাকালো। রাতের সময় দেখে হাঁপাতে হাঁপাতে তুরাকে বলল, তুরা আয়, মলে যাই, ওইখানে আরও অনেক আছে, আমাদের সাথে নাচবে, আরও মজা হবে। তুরা খুশির ঝিলিককে চোখে আটকে ধরে বলল, সত্যি? চল। তুরা সাথে সাথে বলল, ওকে চলেন, আমি যাব, আমি খুব নাচবো। কথাটা বলেই তুরা দরজার দিকে এগোলো, কিন্তু দরজার কাছে এসে হঠাৎ থেমে গেল, যেন কোনো ঝটকা লেগে গেছে। রৌদ্রর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি তো রুমের দরজা বন্ধ করে রেখেছি, আপনি কিভাবে আমার রুমে এলেন? রৌদ্র তুরার কাছে এসে চোখের দিকে তাকিয়ে বলল, কেন মনে নেই? তুই তো বললি জাদু, তাহলে তো আমি নিজে থেকেই আসিনি, আমাকে নিয়ে এসেছে জাদু। দেখ কেমন জাদু, আমি দরজা না খুলেই হাওয়ার মতো এসে পড়লাম। তোরা সঙ্গে সঙ্গে হেসে ফেলল, হো হো, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, জাদু জাদু। কথাটা বলেই তোরা রুমের দরজা খুলে বের হলো, পিছন পিছন রৌদ্র বের হলো। হঠাৎ রৌদ্র দৌড়ে এসে তোরার মুখ চেপে ধরে বলল, হুশ, আস্তে, শব্দ করবি না, না হলে মানুষ জেগে যাবে, তখন আমাদেরকে যেতে দেবে না, আর আমরা নাচতেও পারবো না। তোরা সঙ্গে সঙ্গে মুখে আঙ্গুল দিয়ে মাথা নাড়ালো। রৌদ্র তুরার এক হাত ধরে চুপি চুপি তুরাকে নিয়ে বেরিয়ে গেল। তুরা বাচ্চার মতো শান্ত আনন্দমুখী হয়ে রৌদ্রের সঙ্গে তাল মিলিয়ে বাইরে বের হয়ে গেল। রাতের শেষ প্রহর, চারদিক নিস্তব্ধ, শুধু গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে। রৌদ্র গাড়ি চালাচ্ছে আর তুরা তার কাঁধে মাথা রেখে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে একটা শান্ত গভীর ঘুম, যেন কোনো নেশায় ডুবে আছে সে। চুলের কিছু গোছা মুখে এসে পড়েছে, নিঃশ্বাসের ছন্দে দুলছে আত্মলে করে।
রৌদ্র একবার তুরার দিকে তাকালো, মুখ নিষ্পাপ শান্তি, চোখে নিঃশব্দ স্বপ্নের ছায়া। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল রৌদ্রর। নিচু গলায় নিজের সঙ্গে নিজেই বলল, জানি না তুরা, যখন তুই জেগে যাবি তখন তোর রিয়াকশন কেমন হবে, তবে আমি তোর রিয়াকশনে যাই ধরি না, কারণ আমার তোকে লাগবে শুধু তোকেই। পৃথিবী যদি ধ্বংসও হয়ে যায় তবু আমি তোকে ছাড়ব না। তোরা শুধু আমার, শুধুই আমার। শয়তান বেড়া রৌদ্র তোরাকে নিয়ে ঠিকই চলে গেল। আর এখন সময় খান বাড়ির দিকে ফিরে যাওয়ার। রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে, কিন্তু সেই আলো যেন খান বাড়ির উঠোনে পৌঁছাতেই চাইছে না। সকালের হালকা হাওয়া, পাখির ডাক, কুয়াশা সব কিছুই যেন অস্বস্তিকর নীরবতায় ঢেকে গেছে। ঘরের ভিতরে এখনও সবাই ঘুমে, কেউ জানে না তাদের বাড়িতে কি ঝড় বয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই শান্ত সকাল ভেঙে যাবে, শুরু হবে কান্না, চিৎকার আর হাহাকারের এক ভিন্ন সকাল। চল এখন দেখি খান বাড়ির ভিতর কি অবস্থা। খান বাড়ির উঠোনে তখন সকালবেলায় রোদটা হালকা সোনালি হয়ে মাটিতে পড়ে আছে, আর তার মধ্যে ধুলোর সাথে মিশে ঘুরে বেড়াচ্ছে ফুলের গন্ধ। রান্নাঘর থেকে একটার পর একটা মশলার ঝাঁজ আর ভাজা পোড়ার গন্ধ চারপাশ ভরে উঠেছে। গেট থেকে শুরু করে বারান্দা পর্যন্ত রঙিন ফুলের মালা আর ঝাড়লে সাজানো, কোথাও গোলাপ, কোথাও গাঁদা, কোথাও ঝিলিমিলি বাতি। আঙিনায় ছোট ছোট বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছে, কেউ গ্লাসে দুধ খেয়ে রেখে ভুলে গেছে, কেউ আবার ফিটার টানে মেতে আছে। মেয়েরা চুলে ফুল গুঁজছে, কানের দুল ঠিক করছে, আর একে অপরকে দেখিয়ে বলছে, দেখ আমার শাড়িটা কেমন লাগছে। মাইক্রোফোনে হালকা সুর বাজতে সেরা পুরনো বিয়ের গান। বড়রা বসে বিয়ের কাজের তালিকা মিলাচ্ছে, কারো মুখে চাপা উৎকণ্ঠা, ফটোগ্রাফার এসেছে তো। কেউ আবার হাসতে হাসতে বলছে, এই যে বরপক্ষের ফোনটা ধর, কেউ রওনা দিছে কিনা দেখি। পুরো খান বাড়ি যেন এক উৎসবের মঞ্চ, আলো, হাসি, শব্দ আর ব্যস্ততা মিশে আছে আনন্দের সুর। কিন্তু এই আনন্দের ভেতরেই কোথাও যেন একটা অদ্ভুত নীরবতা লুকিয়ে আছে। কেউ জানে না এই সকালটা ঠিক কেমন পরিণত বয়ে আনবে। মহিলারা সবাই নিজেদের কাজে ডুবেই আছে, আর রান্না, সাজসজ্জা, বাচ্চাদের দেখাশোনা সব কিছুতেই যেন এক উন্মাদনা। কিন্তু এই ব্যস্ততার মাঝে রশনি খানের মনে একটা অস্বস্তি ধীরে ধীরে জায়গা নিচ্ছে। যতবার চারদিকে চোখ ঘোরাচ্ছে, কোথাও তুরাকে দেখা যাচ্ছে না। ভাবলো হয়তো এখনও ঘুমাচ্ছে, কিন্তু সময় তো অনেক হয়ে গেছে। মুখে একটু চিন্তার রেখা নিয়ে সে বলল, তোরা এখনও ঘুম থেকে ওঠেনি নাকি? এই ভেবে রশনি খান তুরার রুমের দিকেও যাচ্ছে, ঠিক তখনই তিথির আতঙ্কিত চিৎকার কানে এলো। তিথি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তোরা আপু রুমে নেই। কোথাও নেই, রুমের ওয়াশরুম, বারান্দা, সব জায়গায় দেখেছি তোরা আপু নেই। আর রুমের দরজা বাহির থেকে লাগানো ছিল, ভিতর থেকে না। রশনি খান এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন, তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, চোখের ভিতরে এক অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে এলো। চারপাশের কাজ থেমে গেল, সবাই তিথির দিকে তাকিয়ে রইল। বিয়ের ঘরের কোলাহলের মধ্যে হঠাৎ করেই যেন একটা ভারী নিস্তব্ধ নেমে এলো, যেন কেউ অদৃশ্যভাবে পুরো আনন্দটা থামিয়ে দিয়েছে। আয়ান প্রথমে তিথির কথায় বিশ্বাস করতে পারছিল না। এত সকালে বিয়ের ঘরে এত মানুষ, আর তোরা রুম নেই, এটা যেন অসম্ভব শোনাচ্ছে। আয়ান দ্রুত এগিয়ে গিয়ে বলল, তুই কি বলছিস এসব? তিথি, তোরা রুমে থাকবে না মানে কি? হয়তো বাড়িতেই আছে, আশেপাশে কারো রুমে গিয়েছে। আয়ানের কথাটা শেষ হওয়ার আগেই পিছন দিকে থেকে এক পরিচিত কিন্তু ভয়ে কাঁপা কণ্ঠে শোনা গেল আরিশার, নাই, আমি পুরো বাড়ি দেখেছি, তোরা কোথাও নেই। আর 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 আরিশার কণ্ঠ যেন ক্রমে ভারী হয়ে আসছে, কথা বলতে গিয়ে গলা আটকে যাচ্ছে। সবাই এখন তার দিকে তাকিয়ে আছে। রশনি খানও নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছেন। হঠাৎ আরিশা কেঁপে উঠল, থেমে গেল এক মুহূর্ত, তারপর নিচু গলায় বলল, আর আর রৌদ্র ভাইয়াও কোথাও নেই। মুহূর্তে খান বাড়ির বিয়ের সকালের শব্দ যেন থেমে গেল। হাসির শব্দ, রান্নার আওয়াজ, গান সব নিস্তব্ধ।
কারো মুখে কোনো কথা নেই, শুধু বিস্ময় আর ভয় মিশে থাকা নিঃশব্দ চোখগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই নিখোঁজ হওয়া খবরটা যেন পুরো বাড়ির বুকের ভেতর এক ঝড় তুলে দিয়েছে। আনোয়ার খান খবরটা শুনে একদম নিথর হয়ে গেলেন। দব্বাস করে সোফায় বসে পড়লেন তিনি, মুখটা ফ্যাকাশে, চোখে অবিশ্বাস আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। পাশে দাঁড়িয়ে থাকা কেউ কিছু বলার আগে আশিক খানও মাথা দুই হাত দিয়ে ধীরে ধীরে নিচু হয়ে বসলেন। মনে হচ্ছে যেন পৃথিবী এক মুহূর্তে তার পায়ের নিচ থেকে সরে গেছে। সবার আর বুঝতে বাকি রইল না রৌদ্রই যে তুরাকে নিয়ে গেছে, কিন্তু ঘরের বাতাসে এখনও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রৌদ্র কেন তুরাকে নিয়ে গেল? রৌদ্রর সাথে তুরার এমন কী সম্পর্ক যে এত বড় একটা কাজ সে করতে পারল? মুহূর্তের মধ্যেই গান, হাসি, আড্ডা সব বন্ধ হয়ে গেল। খানবাড়ি একেবারে মরুভূমির মতো নিস্তব্ধ হয়ে উঠল। প্রতিটি কোণে যেন এক অদ্ভুত চাপ নেমে এসেছে। তনুজা খান শাড়ির আঁচল চেপে চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। পুরুষেরা মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে, যেন মনে হচ্ছে সবাই গভীরভাবে ভাবছে এবার শিহাবদের কী জবাব দিবে। ঘরের পরিবেশ একেবারে ভারী, প্রত্যেকের মুখে উদ্বেগ আর চিন্তার ছাপ। বাতাসে অদৃশ্য এক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। তাজা ফুলের গন্ধে ভরা ঘরটা আজ যেন অন্যরকম লাগে শিহাবের কাছে। চারদিকে রঙিন ফুলের মালা ঝলমল করছে। তার চোখে এখন শুধু একটাই ছবি, তুরা। আজ তার বিয়ে, তারই পছন্দের মানুষের সঙ্গে। আজ থেকে এই ঘরে থাকবে তুরা, তার পাশে, তার জীবনসঙ্গী হয়ে। ভাবতেই শিহাবের ঠোঁটে মিষ্টি একটা হাসি খেলে গেল। লজ্জায় মাথা নিচু করে ফেলল, যেন সে নিজেই নিজের কল্পনায় হারিয়ে গেছে। তারপর ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিনে খুললো তুরার এক হাসি মাখা ছবি, যেটা সে গোপনে তুলেছিল একদিন। তুরার অজান্তে তুরার মুখের দিকে তাকিয়ে শিহাবের চোখ ভিজে উঠল ভালোবাসার। তারপর মৃদু কণ্ঠে বলল, আর মাত্র কয়েক ঘন্টা তুরা, তারপর তুমি আমার হয়ে যাবে। আমরা একসাথে হব চিরদিনের জন্য। আমি কখনো ভাবিনি তোমাকে পাবো তুরা। বিশ্বাস করো, তুমি শুধু আমার পছন্দ না, তুমি আমার ভালোবাসা। এই কথাটা তোমাকে আজ রাতেই বলবো, আমি তোমাকে ভালোবাসি। বাকিটুকু আর বলতে পারল না শিহাব। হঠাৎ কানের পাশে এমন এক খবর এসে আঘাত করলো, যা তার গোটা পৃথিবী কাঁপিয়ে দিল। যেন মুহূর্তেই সব আলো নিভে গেল, চারপাশটা অন্ধকার হয়ে গেল। বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে গেল, ভেতরটা ধুক করে মুচড়ে উঠল কষ্টে। হাত থেকে ফোনটা ফসকে পড়ে গেল মেঝেতে। তুরার হাসি মাখা মুখটা স্ক্রিনে থেমে রইল, কিন্তু শিহাবের চোখে এখন ঝাপসা হয়ে গেছে সব। গল্প নির্লজ্জ ভালোবাসা।